মাগো যেদিন বিয়ে হয় ওইটা কি রাত? এটা হলো বিয়ের রাত। তারপরের দিন কি রাত? কি রাত জানেন কি না জানেন না? জানেন? একটু জোরে বলুন। কাল রাত্রি। কাল রাত্রি তো জানি, কিন্তু কাল রাত্রির ইতিহাসটা জানেন? কাল রাত্রিটা তৈরি করেছে কারা? বাবা বুকে হাত চেপে বলছে আমরা। ব্রাহ্মণরা তৎকালীন সময়ে এই কাল রাত্রিটা তৈরি করে গেছে। কিসের জন্য? মায়েরা একটু মন দিয়ে শুনুন, এই জায়গাটা একটু মন দিয়ে শুনুন। এই যে কাল রাত্রি, এখন আমাদের বর্তমানে একটা দিন হচ্ছে, তাই না? কিন্তু তৎকালীন সময়ে 5টা দিন ছিল কাল রাত্রি। যখন নববধূর বিয়ে হতো, বিয়ের পরের দিন, মানে বিয়ের দিন তো স্ত্রী মানে তার স্বামী স্ত্রীকে ছুঁতে পারবে না, তার পরের দিন তার স্ত্রীকে ওই ব্রাহ্মণ বাড়িতে রেখে আসা লাগবে মিনিমাম 5 দিন। কেন না? ওই 5টা দিন ব্রাহ্মণরা ইচ্ছে মতো ওই নববধূকে ভোগ করবে। তাতেও যদি তাদের আশা না মেটে, তারা আরো কিছুদিন রেখে দেবে, তারপর ওই নববধূকে আপনার বাড়িতে দিয়ে যাবে। এটাই হলো কাল রাত্রি। আর এই কাল রাত্রির প্রতিবাদ করেছিল আমার গৌরাঙ্গ মহাপ্রভু। মহাপ্রভু বলেছিল যেটা অন্যায় অন্যায়, যেটা অত্যাচার অত্যাচার। আপনারা তো জানেন না, এখনকার মায়েরা তো অনেক ভালো। তৎকালীন সময়ে এই শূদ্র বংশে এমন একটা প্রথা ছিল, ঘৃণিত প্রথা। পারলে গ্রন্থ বা বই পড়ে নেবেন বা ইউটিউবে গিয়ে সার্চ করে নেবেন। বীরঙ্গনা নাঙ্গেলি নাম শুনেছেন? ব্রাহ্মণ বাড়ির মেয়েদের নয়, এই শূদ্র বাড়ির মেয়েদের কি নিয়ম ছিল? তৎকালীন সময়ে একটা নিয়ম ছিল, তাদের এই বক্ষ যুগল স্তন ঢেকে রাখার অধিকার ছিল না। তারা কাপড় পরবে এই কোমর থেকে, কিন্তু বক্ষ যুগল খোলা থাকবে। তাদের নিয়ম ছিল কি, যে কোনো মেয়ে যদি তাদের এই বক্ষ যুগল মানে স্তন ঢেকে রাখে, যার যত বড় বা যার যত ছোট হবে তার ওপর তাদের কর দেওয়া লাগবে। কর মানে ট্যাক্স। এটা হাসির কথা নয়, এটা মজাকির কথা নয়। আপনাদের উপর কত অত্যাচার আপনারা জানেন না। এর প্রতিবাদ করেছিল কে? এর প্রতিবাদ করেছিল একটা সাধারণ মেয়ে, যার নাম হলো বীরঙ্গনা নাঙ্গেলি। এই বীরঙ্গনা নাঙ্গেলি গ্রাম থেকে বাইরে কাজে যেত, সে কিন্তু তার স্তন ঢেকে রেখে যেত। এইবার ব্রাহ্মণ সমাজ এসে বলছে, নাঙ্গেলি তুমি তোমার স্তন ঢাকা রাখো, কারণ তোমরা হচ্ছে শূদ্র, নির্যাত, তোমাদের অধিকার নেই স্তন ঢেকে রাখা, তার জন্য তোমাকে কর দিতে হবে। এইবার ব্রাহ্মণ সমাজ তাদের দরজার বাহিরে দাঁড়িয়ে আছে। নাঙ্গেলি কি করলো? বাড়ির ভিতরে গিয়ে একটা শানিত ধারালো ছুরি এনে তার নিজের স্তন দুটো কেটে ফেলেছে। কেটে কলা পাতাই করে ব্রাহ্মণদের মুখের সামনে ধরেছে, ধরুন এই নিন আপনাদের কর। এই বলে হঠাৎ করে মাটিতে পড়ে গিয়ে থরথর করে কাঁপতে কাঁপতে রক্ত ভরে যাচ্ছে, ছটফট করতে করতে মারা গেল। ব্রাহ্মণরা চক্রান্ত করে তাড়াতাড়ি তার দেহ সৎকার করলো, কিন্তু সে সময়ে সেই সমাজের মহিলারা ক্ষেপে উঠল। তার স্বামী, এই নাঙ্গেলির স্বামী, ছুটতে ছুটতে গিয়ে তার মানে স্ত্রীর চিতাতে ঝাঁপ দিল, ঝাঁপ দিয়ে নিজের দেহ পুড়িয়ে দিল। তখনকার মহিলারা যখন অত্যাচারটা শুরু করলো, সেই অত্যাচারের পর ব্রাহ্মণরা যখন আর থাকতে পারছে না, তারপর থেকে নিয়ম করলো কি, যে না, এই সমাজের উঁচু নিচু বলে কোনো কিছু নয়, সমস্ত মেয়েরা তাদের বক্ষ যুগল ঢেকে রাখতে পারবে। কারণ এটাই হলো মেয়েদের সম্মান। যে স্তন দুগ্ধ খেয়ে সন্তানরা বড় হয়, সেই স্তন কাউকে দেখানো যায় না। এটা দেখানোর বস্তু নয়, এটা ঢেকে রাখার বস্তু। এটাই হলো লজ্জা।
আর এই লজ্জা নিবারণের দায়িত্বটা করে দিয়ে গেল কে? লজ্জা ঢাকার দায়িত্বটা করে দিয়ে গেল কে? ওই বীরাঙ্গনা নাঙ্গেলি। পারলে আপনারা ইউটিউবে একটু সার্চ করে দেখে নেবেন যে বীরাঙ্গনা নাঙ্গেলি সে আপনাদের জন্য কি করে গেছে। প্রেম সে নিতাই গৌর হরি হরি বল। এই গেল কাল রাত্রি। মাগো, কাল রাত্রির পরের রাত কি রাত? কি রাত? ফুলো সজ্জা। বাবা কি হাসি! এইবারে ফুলো সজ্জায় বসেছে কে? সুকু বসেছে, সুকুর স্বামী বসেছে। খাটের মধ্যে বসে কি করছে? চোখের ধারে চোখ রেখেছে, নাকের ধারে নাক রেখেছে, ঠোঁটের ধারে ঠোঁট রেখেছে। রেখে কি বলছে? ভুল কিছু ভাবছেন? ও মা, এক কথা বুঝলে এক, না বুঝলে অন্য এক। হরি বল। কি বাবা, তাই তো? কথার অনেক মানে, বুঝলে এক, না বুঝলে অন্য এক। এই নিয়ে একটা গল্প মনে পড়ে গেল, বলবো না বাদ দিয়ে যাও? বলবো, শুনুন। আচ্ছা, আপনাদের এই গ্রামে হরিবাসর কত বছর হচ্ছে বাবা? 100 পেরিয়ে গেছে? 50? যাই হোক, আমি মোটামুটি 50টা বছর আগে আগিয়ে গেলাম। এই যে দাদুরা বসে আছে, কি দাদু, 50 বছর আগে কীর্তন হতো না? হতো তো। তখন কিন্তু এইরকম মাইক ছিল কি? ছিল না। খালি গলায় চিৎকার করে কীর্তন করতে হতো। আর তখন এই রকম স্টেজ হতো না, এত লাইট ছিল না, এত পাকা বাড়ি গাড়ি বাড়ি কিচ্ছু ছিল না। তখন কীর্তন দল যখন কীর্তন করতে আসতো, কেমন ভাবে আসতো? ওই ট্রেন থেকে নেমে, বাস থেকে নেমে হেঁটে হেঁটে চলে আসতো। আর তখন বাবারা মায়েরা কীর্তন শুনতে গেলে কেমন ভাবে যেত? শর্টকাটে যাওয়ার জন্য রাস্তা দিয়ে না ঘুরে মাঠের মধ্য দিয়েই হেঁটে চলে যেত। হরি বল, হরি বল। এইবার শুনুন, একটা ঠাকুমা পাশের গ্রাম থেকে আপনাদের গ্রামে কীর্তন শুনতে আসছে। এইবার কীর্তন শুনতে আসতে আসতে ঠাকুমার কি জোরে পায়খানা লেগেছে। ঠাকুমা বলে, পায়খানা যখন লেগেছে, আমি কীর্তন শুনতে গিয়ে বসবো, যদি জোরে বেগ মারে আবার উঠে আসতে হবে। তার থেকে আরে ওই তো দূর দিয়ে কীর্তন দলটা হেঁটে যাচ্ছে, ওরা গিয়ে টিফিন করবে, ড্রেস করবে, ততক্ষণে আমার মাল ঝাড়া হয়ে যাবে। এই বলে ঠাকুমা কি করেছে? সেই মাঠের মধ্যে একটা কুল গাছের নিচে পায়খানা করতে বসেছে। শীতের বেলা তো, যাতে না কুয়াশা মাথায় পড়ে। বাবা, মায়েদের একটা সুন্দর স্বভাব আছে, কি জানেন? পায়খানা করে উঠে দাঁড়িয়ে পেছন ফিরে ঘুরে দেখে কতখানি মাল ঝেড়ে। এইবার ঠাকুমা যেই দেখেছে, কি দেখলো? সেই পায়খানার উপরে একটা পাকা কুল পড়েছে। কি ব্যাপার, সব কি জিভে জল এসে গেল? কুলের মানে টক জাতীয় কিছু শুনলেই তো কোথায় কুলটা পড়েছে হিসেব করেছেন, জিভে জল এসে গেছে। ঠাকুমারও তাই অবস্থা। ঠাকুমা বলে, এত সুন্দর কুলটা ফেলে রেখে যাব? এখানে তো কেহ নেই। ঠাকুমা এইদিক ওইদিক তাকিয়ে পায়খানা থেকে কুলটা তুলে আঁচলের মধ্যে ভালো করে মুছে গালে ফেলে দিয়ে খেতে খেতে কীর্তন শুনতে চলে গেল। বাবা, মায়ের নাকের অবস্থা কি! এইবার ঠাকুমা কীর্তন শুনতে বসেছে। এইবার কীর্তনিয়া কীর্তন করছে, তোর কুলের কথা বলে দেব, কুলের কথা বলে দেব, কুলের কথা বলে দেব, কুলের কথা বলে দেব। ঠাকুমা বলে, ও সর্বনাশ, আমি যখন পায়খানা করতে বসেছিলাম ওই কীর্তন দল তো আসছিল। আর আমি যতদূর জানি, যারা বিশেষ করে কীর্তন করে এদের স্বভাব চরিত্র মোটে ভালো নয়। আমি পায়খানা করতে বসেছি, কীর্তনিয়া ঠিক আড়ে আড়ে দেখেছি। হ্যাঁ, তা ও হাটে তো হাড়ি ভেঙে দেবে, তার থেকে ওর মুখটা বন্ধ করতে হবে। এই বলে কি করলো ঠাকুমা,
ধীরে ধীরে দাঁড়িয়েছে, এসে 1 টাকার নোট নিয়ে বক্ষ মাঝে গেঁথে দিয়ে চলে গেল। কীর্তনিয়া মনে মনে ভাবছে, আমার কীর্তন ভালো হচ্ছে, তা না হলে ঠাকুমা 1 টাকা দেবে কেন? পুনরায় আবার গানটা ধরেছে, তোর কুলের কথা বলে দেব, কুলের কথা বলে দেব, কুলের কথা বলে দেব, কুলের কথা বলে দেব। ঠাকুমা বলে, এ কি বলো তো, এ কীর্তনিয়ার মনে হচ্ছে 1 টাকাতে মন ভরেনি। এবার ঠাকুমা ধীরে 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 ঠাটো হয়েছে, তারপর ধীরে 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 স্টেজে ঢুকে গেছে। ঢুকে গিয়ে আবার 2 টাকার নোট নিয়ে ওই কীর্তনিয়ার বক্ষ মাঝে গেঁথে দিয়ে চলে এলো। এইবার কীর্তনিয়া বলে, ও বাবা, কারোর কীর্তন ভালো লাগুক বা না লাগুক, ও ঠাকুমার খুব ভালো লেগেছে। কীর্তনিয়া তো ঘুরে ঘুরে কীর্তন করছিল, এবার ঠাকুমার দিকে তাকিয়ে বলছে, তোর কুলের কথা বলে দেব, কুলের কথা বলে দেব, কুলের কথা বলে দেব, কুলের কথা বলে দেব। এইবার ঠাকুমা তো জোর রেগে গেছে, আর কত টাকা থাকবে? হ্যাঁ, ঠাকুমা সেইখানে ধীরে 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 ঠাটো হয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে, এই মুখ পোড়া, এই নিবংশে, এই কালাবুকু, তুই কি বলবি? ওই পায়খানার উপরে কুল পড়েছিল, ওই কুলটা আমি কুলে খেয়েছি, ওটা বলবি তো? নে তুই বল, তুই সবাইকে বলে দে। কীর্তনিয়া বলে, ও সর্বনাশ, আমি ভাবছি তো আমার কীর্তন খুব ভালো হচ্ছে বলে ঠাম্মা 1 টাকা 2 টাকা দিয়ে গেল, শেষে কিনা আমাকে গাল খেতে হলো। ওই যে মা, কথা বুঝলে এক, না বুঝলে অন্য এক। এখানে কীর্তনিয়া কীর্তন করছে, কীর্তনিয়া মনে মনে ভাবছে, এ কি রে বাবা, পায়খানা, কুল, আমি তো কিছুই বুঝতে পারছি না। কীর্তনিয়া কি গান করছে না, বড়াই মা রাধারানীকে বলছে, রাধে তোর কুলের কথা বলে দেব। আর এখানে ঠাকুমা ভেবেছে তার পায়খানার উপরে কুল পড়েছে, সেই কুল। ঠিক তদ্রূপ অবস্থাটা হয়েছে আপনাদের। এখানে শুধু স্বামীর পাশে বসে চোখের ধারে চোখ রেখেছে, নাকের ধারে নাক রেখেছে, ঠোঁটের ধারে ঠোঁট রেখে কি করছে? বলে, স্বামী গো, ও স্বামী, বলো না, আমাদের ঠাকুর ঘরটা কোথায়? স্বামী বলে, ঠাকুর ঘর, সে আবার কি? বলে, ও বাবা, আমার স্বামী ঠাকুর চেনে না। বলে, শোনো 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 স্বামী, এই দেখো, এই যে ঘরে আছি, এই ঘরে তুমি আছো আর আমি আছি, তার মানে এটা আমাদের ঘর। পাশের ঘরে বাবা মা আছে, ওটা বাবা মায়ের ঘর। তার পাশের ঘরে আমাদের চাকর বাকর আছে, ওটা চাকর বাকরের ঘর। ঠিক তেমনি যে ঘরে ঠাকুর থাকে, ওটা হলো ঠাকুর ঘর। স্বামী বলে, সুকু, আমাকে যা বলেছো বলেছো, তুমি আমার মাকে যেন ভুলো না। বলছে, কেন কেন বলবো না? কারণ আমার মা ঠাকুর বিশ্বাস করে না। আমার মা যদি শোনে, তোমাকে আমাকে আস্ত রাখবে না, একদম মেরে ফেলবে। সুকু বলে, ঠাকুর গো, এ তুমি আমাকে কোন ঘরে বিয়ে দিলে? যেই ঘরে আমার শাশুড়ি ঠাকুর মানে না, তা আমি এখন কি করব? মনে মনে প্রতিজ্ঞা করলে, ঠাকুর, আমি যদি তোমাকে একদিনের জন্য ভালোবেসে থাকি, আমি যদি তোমাকে একদিনের জন্য একনিষ্ঠভাবে মন প্রাণ থেকে ডেকে থাকি, আজকের আমি বলছি, যে শাশুড়ি তোমাকে মানে না, সেই শাশুড়িকে দিয়ে তোমার সেবা পূজা আমি করাবো।
পরাবো। স্বামীকে বলছে, স্বামী গো, স্বামী তুমি আমার পতি দেবতা, তুমি আমার স্বামী। আমার কষ্ট, আমার দুঃখ আর কেউ বুঝুক বা না বুঝুক, অন্তত তুমি তো বুঝবে। বলো বলো তোমার কি দুঃখ। স্বামী গো, এই 3টে দিন হলো আমি ঠাকুরকে ঠিক মতো ভালোবাসতে পারিনি, তাই আমি তোমাকে বলছি স্বামী, আজকের এই রাতটা আমি আমার কৃষ্ণ গোপালকে একটু পূজা করব। আজকের ফুল সজ্জা বাদ দিয়ে আজকের আমি করব ঠাকুর পূজা। তা তুমি আমায় একটু অনুমতি দেবে স্বামী? স্বামী বলে, এসো গো, তুমি তোমার নিজের বাবা মাকে ছেড়ে আমাকে বিয়ে করেছো, নিজের বাবা মাকে ত্যাগ দিয়ে তুমি আমার কাছে এসেছো, আমার সংসারে এসেছো। তুমি আমার অর্ধাঙ্গিনী, যেমন আমার মাকে দেখা আমার কর্তব্য, ঠিক তদ্রূপ তোমাকেও দেখা আমার কর্তব্য। নাও শোনো, তুমি পূজা করবে, কিভাবে পূজা করবে করো। এইবার সুকু কি করেছে, তার বালতি ব্যাগ থেকে কৃষ্ণ মূর্তিটা বের করেছে। কৃষ্ণ মূর্তিটা বের করে সেই বালতি ব্যাগের উপরে রেখেছে, রেখে ধূপ জ্বালিয়েছে, ধুনো জ্বালিয়েছে, জ্বালিয়ে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ तुझे दिल में जगह दिया रे, तुझे दिल में जगह दिया रे, मेरा मन नहीं, तन नहीं, धन नहीं, कैसे पूजा करूं रे 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 रे, तुझे दिल में जगह दिया 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 रे, तो यहाँ पे मुझसे जगह देना रे, तू तो अब मुझसे जगह देना रे, तू तो यहाँ पे मुझसे जगह देना रे, तू तो अब मुझसे जगह देना रे, जगह देना रे। मैं दिया तुझको जगह, तू भी दे मुझको जगह, मैं दिया तुझको जगह, तू भी दे मुझको जगह, मैं दिया तुझको जगह, तू भी दे मुझको जगह, मैं दिया तुझको जगह, तू भी दे मुझको जगह, मैं तुझ में, मैं तुझ में, मैं तुझ में ओ समा जन रे, तुझे दिल में जगह दिया रे, तुझे दिल में जगह दिया रे, हे मेरे नाथ, हे मेरे साथ, हे मेरे नाथ, हे मेरे साथ, हे मेरे नाथ, हे मेरे साथ, हे मेरे नाथ, हे मेरे साथ। যারা বলে কৃষ্ণকে ভালোবাসতে গেলে গলায় তুলসীর মালা পরতে হয়, কি একটু ধরা হবে তো নাকি? যারা বলে কৃষ্ণকে ভালোবাসতে গেলে গলায় তুলসীর মালা পরতে হয়, তাহলে বলো তো আমার কৃষ্ণকে যে বেশি সবচেয়ে ভালোবাসতো, আমার প্রেমময়ী গুণময়ী করুণাময়ী শ্রীমতী রাধারানী, সেই রাধারানীর গলায় কিসের মালা ছিল? যদি কেহ প্রমাণ করতে পেরেছে যে রাধারানীর গলায় তুলসীর মালা ছিল,
আমি শুভঙ্কর পাত্র ওপেন চ্যালেঞ্জ করছি, আর জীবনে কোনোদিন কীর্তন গান করব না। কীর্তন গান ছেড়ে দেব, কিন্তু প্রমাণ করে দেখাতে হবে। হে মেরে না, হে মেরে সা, হে মেরে না, হে মেরে সা। কৃষ্ণকে ভালোবাসতে গেলে কোনো মালার প্রয়োজন হয় না, কোনো ঝোলার প্রয়োজন হয় না, কোনো শিখার প্রয়োজন হয় না, কোনো দীক্ষার প্রয়োজন হয় না। ভগবানকে ভালোবাসতে গেলে চাই অন্তরের মাঝে একটু কৃষ্ণ প্রেম আর কৃষ্ণ ভক্তি। তাহলে এই কৃষ্ণকে ভালোবাসতে গেলে আমাদের করে করতালি দিয়ে কি বলতে হবে? হরি বল হরি বল, 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 হরি বল হরি বল। হরি বল হরি বল, হরি বল হরি বল। এইভাবে হরি বল বললে কি মনে হবে বলুন তো? আপনাদের সকলে নিতাই চাঁদের, গৌর চাঁদের, নিতাই চাঁদের প্রেমে বাজারে সবাই তো সমান। নিতাই চাঁদের প্রেমে বাজারে সবাই তো সমান। গৌর চাঁদের প্রেমে বাজারে সবাই তো সমান। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। ও হে নরোত্তম। আজ নরোত্তম দাস ঠাকুরকে বলছে সব রকম বাইল করে একটু দিয়ে যাও। বলছে ও হে নরোত্তম, নরোত্তম তুমি যদি ভগবানের কৃপা পেতে চাও, কৃপা পেতে যাও, তুমি তৃণ সমান হয়ে যাও। হয়ে যাও ছেড়ে দাও মান অভিমান, অভিমান, ছেড়ে দাও তুমি মান অভিমান। তাই চৈতন্য চরিতামৃত গ্রন্থে আমার মহাপ্রভু 8টা শ্লোক লিখে নয় রেখে গিয়েছিল। তার মধ্যে 3 নম্বর শ্লোক কি? তৃণাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণুনা অমানিন মানবদেন কীর্তনিয়া সদা। বৈষ্ণব হতে গেলে তার আচরণটা কেমন হতে হবে? তুমি বৈষ্ণব হয়েছো ভালো, তার জন্য তিলক নিয়েছো ভালো, মালা নিয়েছো ভালো, ঝোলা নিয়েছো ভালো, সব নাও, কোনো ব্যাপার না, কিন্তু তোমাকে মনটা আগে ঠিক করতে হবে। আপনারা ঘাসকে মারিয়ে যাবে, ঘাস কোনো প্রতিবাদ করবে না। ঘাস কি বলবে যে এই তুই আমাকে মারিয়ে যাচ্ছিস কেন? আপনারা ঘাস মারিয়ে চলে যাবে, ঘাস যেমনি মাথা নিচু করবে আপনি চলে গেলে আবার মাথা উঁচু করে নেবে, তাই তো? তারপর আপনারা একটা বৃক্ষকে আঘাত করুন, ওই বৃক্ষটা কোনো প্রতিবাদ করবে না। এই বৃক্ষ আর ঘাসের সমান কিন্তু আপনাদের হতে হবে, তবেই হবেন আপনি বৈষ্ণব। তা না হলে মালা নিয়েছো, ঝোলা নিয়েছো, আর টিপ্পুনি মারছো, আর কীর্তন শুনতে বসে বলছো ও দিদি তোর গায়ে বড় দুর্গন্ধ, একটু সরে বস। এটা কিন্তু বাবাজির আচরণ নয়। বাবাজি হয়েছে অহংকারটাকে ছাড়ুন। তাই তো আজকে নরোত্তমকে বলছে ও হে নরোত্তম, তুমি যদি ভগবানের কৃপা পেতে চাও, কৃপা পেতে যাও, তুমি তৃণ সমানে হয়ে যাও। হয়ে যাও ছেড়ে দাও তুমি মানে অভিমান, অভিমান, ছেড়ে দাও তুমি মান অভিমান। এই মান অভিমান ছেড়ে দিলে আপনাদের সকলের কি মনে হবে জানেন? আমার নিতাই চাঁদের, গৌর চাঁদের প্রেমে বাজারে সবাই তো সমান। নিতাই চাঁদের প্রেমে বাজারে সবাই তো সমান। গৌর চাঁদের প্রেমে বাজারে সবাই তো সমান। বলো হরি বল হরি বল, হরি বল
যদি প্রকৃত সতী নারী হয়ে থাকো, তার জন্য তোমার কিছু নেওয়া লাগবে না। তুমি যদি কোনোদিনও পরপুরুষের দিকে না তাকাও, দেখবে এমন একটা দিন আসবে যেদিন তুমি না ডাকিলে হরি, হরি তোমাকে ডাকিবে। তুমি না হইলে হরি তোমায় ডাকিলে, আর তুমি না ডাকিলে হরি তোমাকে ডাকিবে। আরে তুমি না ডাকিলে হরি তোমাকে ডাকিবে। সবাই হরি হরি বলো গো, হরি হরি বলো গো, সবাই হরি হরি বলো গো, হরি হরি বলো গো, বাহু তুলে নাচো গো, হরি হরি বলো গো, বাহু তুলে নাচ। আজ হরি 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 বলে বাহু তুলে তাই গৌর হরি 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 বলে, বাহু তুলে নাচে গো, হরি হরি বলো গো, হরি হরি বলো গো। মাগো, তুমি যদি প্রকৃত সতী নারী হও না, তার জন্য কোনো নিয়ম করতে হবে না। তুমি হরিকে ডাকবে না, এমন একটা দিন আসবে দেখবেন হরি আপনাকে ডেকে নেবে। আজকের সুখ এইভাবে যখন কৃষ্ণ ভজন করছে, হঠাৎ দরজায় এসে আঘাত করছে, ঠক্কর দিচ্ছে। সুকু, এই সুকু, দরজা খোল বলছি। হ্যাঁ গো স্বামী, এ তোমার কেমন মা? শাশুড়ি কি জানে না যে ছেলে বউয়ের বাসর সজ্জা, ফুল সজ্জা, ছেলে বউ আজকে কত বেলা করে ঘুম থেকে উঠবে, তা কিনা ভোর 5টার সময় এসে বলছে সুকু দরজা খোল। স্বামী বলে সুকু তুমি তাড়াতাড়ি সব গুছিয়ে ফেলো। সুকু কি করলো? তাড়াতাড়ি ধূপ নিভিয়েছে, ধুনো নিভিয়েছে, সব নিভিয়ে দিয়ে কৃষ্ণকে বালতি ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিয়ে দরজা খুলে দিল। খোকা, তোর ঘর থেকে কিসের জন্য একটা গন্ধ আসছে? বলে ও মা জানো না, আজকের তো আমাদের বাসর রাত গেল, ফুলসজ্জা গেল, এ তো ফুলের গন্ধ। ও খোকা, আমি বুঝি না কোনটা ফুলের গন্ধ, কোনটা ধূপের গন্ধ, আর কোনটা ধুনোর গন্ধ, আমি কি বুঝি না? ঠিক আছে দাঁড়াও, আমি ব্যবস্থা করছি। সুকু, এই যা, বাড়ির সমস্ত কাজ তুই কর। ও মা, অপরাধ মার্জনা করবে। আমাদের এই সমাজে মেয়ের সংসার ভাঙায় কারা জানে? মেয়ের বিয়ে দিয়ে সংসার ভাঙায় মেয়ের মা আর মেয়ের মাসি। বড় দরদ, ফোন করে বলে ওরে মা আলাদা হয়ে যা, বাড়ির ভিতরে পার্টিশন দিয়ে দে, তা নয় ও ঘরে ছেড়ে দে, অন্য জায়গায় ভাড়া করে থাক। তো শ্বশুর শাশুড়ি দেওর ভাসুর মোটে ভালো নয়। আর কে ভাঙায়? আর বাড়িতে যদি কোনো ননদ থাকে, ধরুন তার বিয়ে হয়ে গেছে, বাবার শরীর খারাপ, ফোন করে বলছে ও মা, মাগো বাবার শরীর খারাপ, বৌদি ওষুধ দিয়েছে। ফোন ধরে বলে কি, না রে মা, তোর বৌদি এখনো ওষুধ দেয়নি। মেয়ে কি বলে, এ তুমি কোন কালকে উঠে ঘরে এনে ঢুকিয়েছো মা? বাবাকে ওষুধ দিচ্ছে না, বাড়ি থেকে দূর করো। আমি সেই সব ননদদের বলবো, দিদি তুমি যদি তোমার বাবা মাকে এত ভালোবাসো, ওই ফোন করে না বলে তোমার বাবা মাকে নিয়ে গিয়ে তুমি তোমার বাড়িতে একটা মাস রাখো, তবে তো বুঝবো তুমি তোমার বাবা মাকে কতটা ভালোবাসো। তা না হলে ফোন করে সংসার ভাঙিয়ে কোনো লাভ নেই। তুমি একবার ভেবে দেখো, তোমার দাদা যেমন অন্য মেয়েকে বিয়ে করে বাড়িতে এনেছে, ঠিক তেমনি তুমিও এ বাড়ি ছেড়ে বিয়ে করে অন্য বাড়িতে চলে গেছো।